أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله العظيم। সূরা হুজরাতের 11 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অনুবাদ এই রূপ: হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে নিয়ে কোনো উপহাস না করে। কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরাও যেন অন্য নারীদের উপর উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারীদের চাইতে অনেক ভালো। একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারাই জালিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা। প্রথমে আমি নোয়াখালী ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুককে
তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণে নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি, কিন্তু মন্ত্রী মহোদয় কি আছেন? আজ মাননীয় সদস্য জনাব ফারুক, আপনি অপেক্ষা করেন, মন্ত্রী আপনার উত্তর দেবেন যে মন্ত্রী রেনি আসতেছেন, একটু দেরি হচ্ছে, পরে উত্থাপিত হবে। দয়া করে বসুন। দ্বিতীয় প্রশ্ন উত্থাপনকারী, তাকেও একটু অপেক্ষা করতে হবে, মাননীয় মন্ত্রীকে আমি দেখছি না। এবার 3 নম্বর আচ্ছা, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71 অনুসারে প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তিও স্থগিত রাখা হলো। 3 নম্বর নোটিশ কোনটা? আমি এখন সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কামরুজ্জামান কামরুলকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। নাই, বিষয়টি উত্থাপিত হলো না। মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনায় বলুন মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডার? আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সম্প্রতি যুক্তরাষ্ট্রে 2 জন বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি গত সপ্তাহ থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুঃখজনকভাবে কয়েকদিন আগে জামিল লিমনের লাশ ফ্লোরিডা হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের পাশে পাওয়া গেছে। নাহিদা বৃষ্টির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং বিশেষ করে যে সকল ছাত্ররা দেশের বাইরে পিএইচডি গবেষণা বা উচ্চশিক্ষার জন্য গেছেন তাদের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা একটা বিবৃতি আশা করতে পারি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে লাশ খুঁজে পেতে, লাশ দেশে ফেরত পাঠাতে স্থানীয় প্রশাসনের সাথে কী সমন্বয় করেছে, এবং মোর ইম্পর্টেন্টলি মাননীয় স্পিকার, 2টো জীবন শুধুমাত্র শেষ নয়। মাননীয় সদস্য, আপনি পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি রেজ করেছেন, আপনাকে কার্যপ্রণালী বিধি 301 আবার পড়ার জন্য, ভালোভাবে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পয়েন্ট অফ অর্ডার হবে 302 মাননীয় স্পিকার। এক মিনিট। 302 মাননীয় স্পিকার। এই 302 হলে আপনাকে নোটিশ দিতে হবে। আর পয়েন্ট অফ অর্ডার হয় সংসদের চলমান বিষয়ের উপরে কিংবা সংসদের শৃঙ্খলা কার্য রক্ষা করার বিষয়ে। এই ব্যাপারে আপনি নোটিশ দেন, সে ব্যাপারে আমরা এটি বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী মিল্লাত, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাট যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে রেল স্টেশনের কাছে চলে এসেছে। তড়িৎ ব্যবস্থা না নিলে জিলবাংলা, চিনিকল সহ সকল স্থাপনা নদী গর্ভে চলে যাবে। তাতে সরকারের শত শত কোটি টাকার ক্ষতি হয়ে যাবে মাননীয় স্পিকার। সেই সাথে নদী ভাঙ্গনের ফলে সানন্দবাড়ি বাজার হুমকির সম্মুখীন। অন্যদিকে বক্সিগঞ্জ ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে ঘুঘরাকান্দি ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর জরুরি পদে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনি আমার এলাকাবাসীর জন্য এই সুযোগটি দিয়েছেন। আমার এলাকাবাসী দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের মা বোন সহ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই সংসদে
পাঠানোর জন্য তাদেরকে মাননীয় প্রতিমন্ত্রী। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মাননীয় স্পিকার এই ব্যাপারে এই এত শত শত কোটি টাকা ক্ষতি হবে, এই কারণে আপনি যদি এটার একটু ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলতেন, আমি উপকৃত হতাম মাননীয় স্পিকার। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, পয়েন্ট অফ অর্ডার কখন কিভাবে উত্থাপিত হবে 301 বিধিতে তা বিধৃত আছে। পয়েন্ট অফ অর্ডার হয় সংসদে চলমান কোনো বিষয়ের উপরে যদি কোনো অবজারভেশন থাকে, কিংবা আপনি বসুন, কিংবা সংসদের শৃঙ্খলা রক্ষা কাজের সাথে যদি সম্পর্কিত থাকে, তাহলে দুই কার্যক্রমের মাঝামাঝি দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার রেজ করা যায়। যাই হোক, আপনি পয়েন্ট অফ অর্ডার রেজ করেছেন, আপনার কাছেই আপনার সহকর্মী পানি সম্পদ মন্ত্রী কাছাকাছি আছে, আপনি তাকে একটা নোটিশ দেন কিংবা তার সাথে সরাসরি আলাপ করে বিষয়টি নিষ্পত্তি করেন। এখন আমি কার্যক্রমের দিকে এগোচ্ছি। ধন্যবাদ, বসুন। আমি এখন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমেই বক্তব্য এক মিনিট, আবার বলেন, মাইক দেন, কি হয়েছে? পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়েছেন মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এখানে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছি এই মহান সংসদে। আমাদের কাছে জাতি সর্বাধিক পরিমাণ সহানুভূতিতা আশা করে। তা আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। এটা দেখা যায় যে প্রতিদিনেই কার্য দিবসের শেষে পরবর্তী কার্যক্রম নেক্সট ডেতে কবে শুরু হবে, কখন শুরু হবে, এটা বলা হয়ে থাকে। কিন্তু আপনি বলে থাকেন, স্পিকার বলে থাকেন, কিন্তু যদি কোনো কারণে এটা বিলম্বিত হয়, আমি মনে করি এই কারণটা পূর্বাহ্নেই জানা উচিত অথবা অধিবেশনের শুরুতেই জানানো উচিত। কিন্তু আমি দেখছি যে এটা গতকালও বলা হয় নাই, আজকেও বলা হয় নাই। এটা বোধহয় ট্রেডিশনটা ঠিক নয়। আবার বলুন, বুঝতে পারছি না, আবার বলুন। আমি বলছি যে প্রতিদিন কর্মদিবসের শেষে পরবর্তী কর্মদিবসে কখন সংসদের কাজ শুরু হবে, এই সময়টা মাননীয় স্পিকার মহোদয় ঘোষণা করেন। যদি কোনো কারণে এই সময়টা ঠিক মেনটেন না করা যায়, অনিবার্য কোনো কারণ থাকতে পারে, তাহলে এটা অবহিত করা উচিত। কিন্তু আমরা দেখছি যে গতকালকেও পার্লামেন্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর। জি, মাননীয় সদস্য বসুন, দয়া করে বসুন। ঠিক নয়। নেক্সট হলো উপস্থিতির ব্যাপারেও আমি মনে করি আমাদের আরও সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, সংসদের যখন বিরতি ঘোষণা করে, গত রাতে আমি ছিলাম না, মাননীয় ডেপুটি স্পিকার ছিলেন, তিনি সময় ঘোষণা করেছিলেন যে বিকাল 3টার সময় অধিবেশন বসবে, কিন্তু সদস্যরা দেরিতে আসার কারণেই এই অধিবেশনটি বিলম্বিত হয়েছে। সুতরাং আমি শুধুমাত্র অনুরোধ জানাতে পারি যে স্পিকারের চেয়ার থেকে যে সময় ঘোষণা করা হবে পরবর্তী অধিবেশনের জন্য, মাননীয় সদস্যগণ সেই সময় মতো সংসদে উপস্থিত থাকলে তাহলে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুক, আপনার মন্ত্রী কি এসেছেন যিনি উত্তর দিবেন? আচ্ছা, তার আগে আমি একটু মাননীয় চিফ হুইপের কাছ থেকে শুনে নেই। আচ্ছা, চিফ হুইপের কাছ থেকে শুনে নেই, তারপর আপনি বলবেন। ইয়েস, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনি যদি মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুক সাহেবরে একটু ফ্লোর দেন, তারপর আমি কথা বলতে চাই ওনাদের ব্যাপারে, তা আপনি ওনাকে একটু ফ্লোর দেন। ইয়েস, মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুক। স্যার, এখানে তো আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, বীর মুক্তিযোদ্ধা আপনি। আমি আসলে সময় ক্ষেপণ করতে চাই না এই সংসদে। আমি একটা বিষয়ে আমার খুব বলতে ইচ্ছা করছিল কয়েকদিন ধরে, কিন্তু আপনার দিকে তাকিয়ে এই সংসদের সময় যাতে ক্ষেপণ না হয় সেই জন্য বলিনি। জেনারেল এমএজি উসমানীর নাম ঢুকতে আমি দেখি, এখন মনটা ভরে যায়। এই আমলেই, এই সরকারের আমলেই এই জাতীয় সংসদের সকল সদস্যদের আজকে প্রথমে ঢুকতে যে জেনারেল এমএজি উসমানী বীর শ্রেষ্ঠদের নাম, মুক্তিযুদ্ধে যারা 71 সালে দেশ স্বাধীন করেছে তাদের নাম ফলক দিয়ে যে সংসদকে আপনি ঐতিহ্য করে তুলেছেন, সেই জন্য আপনাকে এটা ধন্যবাদ জন্য বলে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য। মুক্তিযুদ্ধ জাতির অহংকার,
এবং প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী এই দেশের একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব এবং জাতির এক সূর্য সন্তান। তাদের নামে জাতীয় সংসদে এবং বীরশ্রেষ্ঠদের নামে সংসদের বিভিন্ন এলাকার নামকরণ করা হয়েছে। সেজন্য আমরা সবাই গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণে মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমাদের এই বিষয়টা যেহেতু উত্থাপিত হয়েছে সেহেতু বলা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তার নির্দেশেই আমাদের 7টি গ্যালারি আছে, 7 জন বীরশ্রেষ্ঠের নামে দেওয়া হয়েছে এবং মেইন গেটটা আমাদের ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী সাহেবের নামে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এই কাজটি করা হয়েছে এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। দ্বিতীয়ত হলো, গতকালকে সংসদ একটু দেরিতে বৈঠক হয়েছে। আমরা এ যাবৎকাল সংসদ নির্ধারিত সময় টাইমলি বসেছে। শুধুমাত্র গতকালকে আমাদের সংসদীয় কমিটি একটি মিটিং ছিল। মিটিংটিতে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে দেরি হওয়ার কারণে আমাদের 10 মিনিট দেরি হয়েছে। আমরা হিসেব করেছি 10 মিনিট পরেই আমরা সংসদে এসেছি এবং আমি সংসদে ঢুকেছি, তখন সবাই ঢুকেছে, 10 মিনিট দেরি হয়েছে। কাজেই আমরা এর জন্য গতকালকে 10 মিনিট দেরি হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু কথাটা হলো 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টা বলেন সেটা কিন্তু দুঃখিত না, সেটা একটু অসুবিধা। কাজে 10 মিনিট দেরি হয়েছে এবং 10 মিনিটের ঠিক 11 মিনিটের সময় আমি সংসদে ঢুকেছি, আমার খেয়াল আছে। কাজেই ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো সবাই মিলে যাতে আমাদের দেরি না হয় এবং টাইমলি যেন শুরু করতে পারি। তৃতীয়ত হলো আরেকটা বিষয়, মাননীয় স্পিকার, সংসদে আজকে মাননীয় নেতা আমাদের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উনি যশোর গিয়েছেন। সঙ্গত কারণে আমাদের অনেক সদস্য সেখানে গিয়েছেন, অনেক মন্ত্রীও গিয়েছেন। কাজেই সে কারণেও আজকে একটু দেরি হতে পারে, তবে আমরা চেষ্টা করবো সবাই মিলে ভবিষ্যতে 4 মিনিট। হ্যাঁ, আর 4 মিনিট ভবিষ্যতে যাতে সবাই টাইমলি আমরা আসি। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিশেষ করে সরকারি দলের আমি চিফ হুইপ হিসেবে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, ইন টাইম আমরা আসবো এবং ইন টাইম যাতে সংসদ শুরু করতে পারি তার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। একটি বিষয় আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে সংসদের কার্যক্রম যে কোনো সরকারি কার্যক্রমের চাইতে অগ্রাধিকার লাভ করে। It gets precedence over any other business in the country. Thank you. মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য সর্দার শরফুদ্দিন আহমদ, বরিশাল 2। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে 2টি কথা বলার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক সালাম। আমি সেই ছোটোবেলার থেকে আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন। সেই অনুপাতে আপনাকে আমি হৃদয়ের থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রপতির কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেকেই বলেছেন, কারণ আজকেই এমন হয় শেষ দিন, আমাদের আর বলার সুযোগ নেই। এবং অনেকেই বিরোধী দলরা তার সম্বন্ধে অনেক মন্তব্য করেছেন, আমাদের দলেরও অনেকে অনেক মন্তব্য করেছি আমরা। সেখানে তার সম্বন্ধে উনি একটি কথাই তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ রয়েছে আমাদের, যে উনি স্বীকার করেছেন যে তাদের সরকার আওয়ামী লীগ সরকার একটি স্পেসিস সরকার ছিলেন এবং স্বীকার করেছেন শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। সেই জন্য ওনাকে একটা ধন্যবাদ না দিলেই নয়। আমাদের মাননীয় স্পিকার সাহেব দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আরও সৌভাগ্য আমরা যে বরিশালবাসী যে আপনি স্পিকার হয়েছেন, আমাদের বরিশালের কৃতি সন্তান উনি চিফ হুইপ হয়েছেন এবং বরিশালে অনেক পোস্ট পজিশন দিয়েছেন আমাদের এই বর্তমান সরকার। সেজন্য বর্তমান সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ জিয়াউর রহমান সাহেবকে, যিনি এই স্বাধীনতার ঘোষক। উনি যদি ঘোষণা না দিতেন তাহলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। তবে সেটা বিগত সরকার বিগত দিনে এই নামটিকে কলঙ্কিত করার জন্য বহু চেষ্টা করা হয়েছে।
এবং বহুভাবে তাকে নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ওনার সেই যে মুক্তিযুদ্ধের যে সনদ, সেটাও পর্যন্ত তার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তারপরে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমার শ্রদ্ধেয় গণতন্ত্রের মা, আমার মা বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে উনি 1993 সনে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, তখন উনি ডেকে, তখন সালাউদ্দিন ভাই আমাদের যে বর্তমান হোম মিনিস্টার, উনি তখন ম্যাডামের এপিএস ছিলেন। তো ওই সময় উনি আমাকে ডেকে এই দল করার সুযোগ করে দিয়েছেন। তখন থেকে আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সুখে দুঃখে আমি বিএনপির পাশে ছিলাম, আজও আছি। তাই সেই আমার গণতন্ত্রের মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, যে দল আমাকে বারবার 3বার নমিনেশন দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। সেজন্য জনাব তারেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের দলকে, যারা আমাকে এই সুযোগ বারবার দিয়েছেন। আমাদের মাননীয় স্পিকার, আমি 2008 সালে, একটু বিগত পিছনের দিকে কথা বলতে হয়, 2008 সালে আমি বরিশালে মেয়র ইলেকশন করেছিলাম। সেই ইলেকশনে আমি জিতেছিলাম, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি। সেখানে হাসিনার স্বৈরাচারিতায় আমি আমাকে হারানো হয়েছে। 2008-এর ইলেকশনে, বিএনপি ইলেকশনেও আমাকে হারানো হয়েছে। তারপরেও আমি দলের সাথে রয়েছি এবং চেষ্টা করেছি দলের জন্য কিছু করার। আমি আমার সংসদের সমস্ত সংসদীয় যারা নেতৃবৃন্দ আছেন, সকলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, যে আমরা সবাই প্রত্যেক এলাকায়, যার যার এলাকায় ইলেকশন করেছি, সবাই কিছু না কিছু আমরা জনগণকে আশ্বাস দিয়েছি, এইটা করব, সেইটা করব, সেইটা করব। আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা আমাদের সকলের কথাই আপনারা জানেন, কারণ আপনারা নিজেরাও ইলেকশনের সময় অনেক কথা এলাকায় বলে আসছেন এবং বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন জনগণকে। কাজে আপনারা যেভাবে আপনাদের সেটা পূরণ করবেন, আমাদের জন্য দিকেও খেয়াল রাখবেন যেন আমরা সেটা পূরণ করতে পারি। কাজে আমাদের দলের অনেকেই, আমাদের যেমন বরিশালের আমরা ভাঙন চলছে, বরিশালের মহাসড়ক সম্বন্ধে আমাদের কথা বলার জন্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তারাও বলবেন যে ভাঙা থেকে যদি আমরা সেই উড়াল পথ নিয়ে যাই বরিশাল পর্যন্ত, আমাদের অনেক কম খরচে আমরা সেটা করতে পারি, যদি আপনারা সেভাবে সবাই মিলে চেষ্টা করি। আমাদের এলাকায় অনেকেরই এলাকায় অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি নাই, আমরা বলছি, কিন্তু সেগুলো সংস্কার করার জন্য এবং সেগুলো শেষ করার জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে মহোদয়দের কাছ থেকে কোনো আশ্বাস সেইরকমভাবে পাচ্ছি না। আশা করি ওনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের আরও অনেক কথা বলার আছে, যেটা যেমন নদী ভাঙা থেকে শুরু করে আমাদের উজিরপুর, বারুইপাড়া, এখানে অনেক অসুবিধা আছে। আমি আন্তরিকভাবে যারা আমাদেরকে ভোট দিয়েছেন উজিরপুর, বারুইপাড়ার, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য কিছু কথা বলতে চাই। সময় তো নেই, মাননীয় স্পিকার, আপনি যদি একটু সময় বাড়িয়ে দেন, যে আমাদের 2টি ব্রিজ অত্যন্তভাবে জড়িত। একটি আমাদের বাইশারি থেকে বারুইপাড়ার সাথে সংযোগ, আর একটি শিকারপুর থেকে গুঠিয়ার সাথে সংযোগ। 2টি ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের অনেক বেশি প্রয়োজন। তা নাহলে আমাদের 2 কিলোমিটার পথ, গুঠিয়ার থেকে 2 কিলোমিটার পথ হলো আপনার উজিরপুর, সেটা যেতে আমাদের লাগে 40 কিলোমিটার। কাজেই এই সমস্ত দিক দিয়ে আমাদের একটু যদি মাননীয় সদস্য, সামনে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিটে তো যাই হোক বলা সম্ভব না, তবু পারবেন, 2 মিনিটে পারবেন। আমি শেষ করতে হলে আমাকে জুলাই সনদ সম্বন্ধে একটি কথা বলতে হয়। জুলাই সনদ সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত, এটি একটি আল্লাহর দান। আল্লাহ হাসি থেকে সরিয়ে দিয়েছে আমাদের উপরে। যে মাননীয় সংসদ সদস্য মরহুম আমাদের সাইদি সাহেব, উনি বলেছিলেন যে 1 লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে। সেই লাথি সাইদি সাহেবের কথাই হয়েছে, দিল্লি গিয়ে পড়ছে। এখানে আমরা যে করেছি, অনেক কিছু করেছি, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, সত্যি কথা। কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহর রহমতই ছিল সবচেয়ে বেশি, কারণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে।
ছাত্রদল ছিল না, এই শিবির ছিল না, সব তো বিভিন্ন দলের লোক, বিভিন্ন লোক সবাই রাস্তায় নেমে এই দেশটাকে স্বাধীন করেছি আমরা জুলাই সনদ। কারণ জুলাই নিয়ে আমি আশা করি আমরা দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধানটা করব, সেখানে যেন আমাদের কোনো মতৈক্য না থাকে। আজকে এর দিকে তাকালে মনে হয় আজকে জাতীয় আপনাদের জামাতের কথাবার্তা শুনে অনেক সময় মন খারাপ হয়। আজকে যদি এখানে শহীদ মুজাহিদ সাহেব থাকতেন, নাজিম সাহেব থাকতেন, তাহলে হয়তো এই ভাষা অন্যরকম হয়ে যেত। আজকে আমরা আপনাদের সাথে, আপনাদের জন্য আমরা বিএনপি কী না করেছে, আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে। কালকে একজন সদস্য, মাননীয় সদস্য বলেছেন আমাদেরকে কেন ডেকেছিলেন। না না না, আপনারা এই পর্যন্ত আসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে সময় অসময় আপনারা সমঝোতা করেছেন, আমাদের সাথেও করেছেন, এবং আমরাই প্রথম আপনাদেরকে মন্ত্রী বানিয়েছি এবং সংসদে আনার সুযোগ করে দিয়েছিলাম। এবং আমরা গত 17 বছর আমি ব্যক্তিগতভাবে আপনাদের দলকে শেল্টার দিয়েছি, পুরনো দিনের সম্পর্ক মাথায় রেখে আপনাদের সবসময় আমরা আপন মনে করেছি। কিন্তু আপনারা বর্তমানে আপনাদের দিক থেকে দেখছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আক্তার হোসেন, রংপুর 4। আপনার সময় নাই। জনাব গোলাম মোহাম্মদ রসুল, যশোর 4। নাই। মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1। আপনার সময় 5 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা যারা সংসদে এসেছি, জনগণ আমাদেরকে অনেক ভোটে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন তাদের কথাগুলো বলার জন্য। আমার এলাকা নিয়ে অনেক কথা আছে মাননীয় স্পিকার, 5 মিনিটে এটা শেষ করা সম্ভব নয়। এজন্য আমাকে আর 5 মিনিট সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার, বিনীত অনুরোধ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই এই সংসদে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমার সুন্দরগঞ্জবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি আমার জেলা গাইবান্ধা জেলার একটা ব্র্যান্ডিং আছে, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। মাননীয় সদস্য, আপনি যেভাবে স্টার্ট করছেন আমরা 15-20 মিনিট লাগবে। আমি আপনাকে আরো 2 মিনিট, 7 মিনিট টাইম দেবো। 7 মিনিটের মধ্যে প্লিজ কনক্লুড। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। আমরা আমাদের বাপদাদার আমল থেকে শুনে আসছিলাম, গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটা ব্রিজ হবে, যমুনা সেতু। মাননীয় স্পিকার, এটা প্রথমে আমাদের ওখানে হওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে সিরাজগঞ্জ হয়েছে, টাঙ্গাইল সিরাজগঞ্জ। এখন আমরা শুনতেছি দ্বিতীয় যমুনা সেতু হবে। আমি আজকে সংসদে দাঁড়িয়ে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুধু নয়, উত্তরাঞ্চলের 8টি জেলা, মাননীয় স্পিকার, এই 8টি জেলার জনগণের পক্ষ থেকে তাদের প্রাণের দাবি, এই দ্বিতীয় যমুনা সেতু গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন হয়, এই এলাকার সমস্ত মানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, এই সেতু যদি হয় তাহলে শুধু এই 8টি জেলায় নয়, এর সাথে জয়পুরহাট জেলাও আমাদের এই দিক দিয়ে তারা যাতায়াত করতে পারবে। প্রায় 150 কিলোমিটার রাস্তা কমে যাবে এবং সময় বাঁচবে। মাননীয় স্পিকার, এজন্য আমি আজকে মহান সংসদে দাঁড়িয়ে আবারও জোরালোভাবে দাবি করছি, এই সেতু যেন দ্বিতীয় যমুনা সেতু আমাদের গাইবান্ধা এবং বাহাদুরাবাদের মধ্যে হয়। আপনার মাধ্যমে আজকে এই মহান সংসদে আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার,
সেই সাথে আমার গাইবান্ধায় এখানে কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটাও কেটে নিয়ে অন্য এলাকায় নিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। আমাদের নির্দিষ্ট জমি আছে, সেখানে একটি কৃষি ইনস্টিটিউট আছে, সেখানে 3টে ফ্যাকাল্টি চালু আছে মাননীয় স্পিকার। যদি আপনি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই কৃষি বিশ্ববিদ্যালয় যদি অনুমোদন করা হয়, অনুমোদনের পরের দিন থেকে ক্লাস নেওয়া সম্ভব মাননীয় স্পিকার, যেহেতু সেখানে 3টি ফ্যাকাল্টি আছে, ছাত্রছাত্রী আছে। এজন্য গাইবান্ধাবাসীর প্রাণের দাবি এই কৃষি বিশ্ববিদ্যালয় আমরা যাতে পাই সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় স্পিকার। সেই সঙ্গে মেডিকেল কলেজ নেই, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট নেই। আমি শুনেছি একটি পলিটেকনিক ইনস্টিটিউট ইতিমধ্যেই মঞ্জুরি হয়েছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। মাননীয় স্পিকার, যদি থেকে থাকে তাহলে অতি দ্রুত যাতে এটা বাস্তবায়ন করা হয়, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার গাইবান্ধা শহর সবসময় যানজট লেগেই থাকে, কারণ শহরের মাঝখান দিয়ে রেলপথ আছে মাননীয় স্পিকার। এজন্য এই যানজট নিরসনের জন্য একটা ফুট ওভার ব্রিজ অথবা ছোট্ট একটি যদি ফ্লাইওভার নির্মাণ করা যায় তাহলে আর এখানে যানজট থাকবে না। আমি আজকে মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার গাইবান্ধা শহরে ফুট ওভার ব্রিজ অথবা ফ্লাইওভার নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার, আমি যে এলাকার এমপি নির্বাচিত হয়েছি সুন্দরগঞ্জ উপজেলা, এখানে জনগণ আমাকে অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমার এলাকার সর্বপ্রথম সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যাতায়াত সমস্যা। যে এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নত সেই এলাকা তত উন্নত। আমার সুন্দরগঞ্জ যাতায়াত ব্যবস্থা একেবারে ভঙ্গুর। মাননীয় স্পিকার, আর 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই 70 ভাগ কাঁচা রাস্তা দ্রুত কিভাবে পাকাকরণ করা যায়, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জের প্রায় 7 লক্ষ মানুষের বসবাস, সেখানে একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটাকে আমি 100 শয্যা উন্নীত করার জন্য আমি আগেও বক্তব্য রেখেছি মাননীয় স্পিকার। আজকেও আমি সেই দাবিটি করছি এবং সেই সাথে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার সুন্দরগঞ্জ এখানে 60টি ইউনিয়ন যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী বেষ্টিত। প্রতি বৎসর এখানে ভাঙনের হাজার হাজার মানুষ ঘর বাড়ি ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রী মহোদয় যদি থাকেন, আমি অনতিবিলম্বে জিও ব্যাগ ফেলার মাধ্যমে যাতে এই ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থা যেন উনি গ্রহণ করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেকার যুবকদেরকে আমরা চাকরি না দেওয়ার কারণে আজকে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সেজন্য দাবি করব বেকার সমস্যা দূরীকরণের জন্য আমার সুন্দরগঞ্জে একটি ট্রেনিং ইনস্টিটিউট গঠন করা হোক, ট্রেনিং ইনস্টিটিউট যাতে স্থাপন করা হয়, যার মাধ্যমে বেকার যুবকদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা চাকরি পাবে এবং তারা বিদেশে তারা কর্মসংস্থান করতে পারবে। মাননীয় স্পিকার, আমার এলাকার আরেকটি সমস্যা হচ্ছে, আমার এলাকা বেকার যুবকদের এই ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেমন তাদের বেকার সমস্যার সমাধান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। আপনি রাষ্ট্রপতির উপরে ভাষণ, ওনাকে কিছু বলার দরকার মনে করেন নাই? আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। আমি দাবি করছি আমার এলাকার তরুণ যুবকদের জন্য খেলার মাঠ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পেশাজীবী খেলোয়াড় তৈরি করবেন। পেশাজীবী খেলোয়াড় তৈরি করতে হলে খেলার পরিবেশ তৈরি করতে হবে, অনুকূল পরিবেশ। মাননীয় স্পিকার, এজন্য আমি স্টেডিয়াম চাই, আমার এলাকায় যাতে একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরিশেষে আমি মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণ, মাননীয় স্পিকার, লেবুর গাছে কখনো আম হয় না, লেবুর গাছ থেকে কখনো আম আশা করা যায় না। মাননীয় স্পিকার, উনি যতই ভালো বক্তব্য দেখ, ওনার পরিচয় আপনারাও জানেন, আমরাও জানি। উনি বিগত দিনে এই সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, ওনার উচিত ছিল উনি একজন প্রেসিডেন্ট হিসাবে সেটা নীরবে সহ্য না করে
ওনার উচিত ছিল, দায়িত্ব ছিল কথা বলা, কিন্তু সেটা করেন নাই। এজন্য মাননীয় স্পিকার, আমরা তাকে ধন্যবাদ দিতে পারি না, দুঃখিত মাননীয় স্পিকার। পরিশেষে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য লুৎফর রহমান আজাদ, টাঙ্গাইল 1। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই 7 মিনিটে কি আর কিছু বলা সম্ভব? আমি অসুস্থ মানুষ, তারপরে দাঁড়িয়ে কথা বলতেছি। আপনি কি বসে বলতে চান? বসে বলতে পারেন। আপনি যদি বসে বলতে চান, অসুস্থতার কারণে বসে বসে বলেন, তবে সময় দিয়ে ঘড়ির দিকে একটু তাকাবেন মাঝে মাঝে। না, বসুন। 7 মিনিটে বলা সম্ভব না মাননীয় স্পিকার, 7 মিনিটে বলা সম্ভব না। আপনি বসে বলতে পারেন ইচ্ছা করলে। 10 minutes I need. দাঁড়িয়ে বলতে চান না বসে? 10 minutes I need. আমি জাস্ট, আচ্ছা, আপনি বলতে থাকেন, দেখা যাক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি আমাকে বিজয়ী করার জন্য। এরপর আমি ধন্যবাদ দিতে চাই আমার নির্বাচনী এলাকা ঘাটালের সকল জনগণকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করেছেন। নির্বাচিত হয়ে আমি কথা দিয়েছি ঘাটালের প্রতিটি মানুষের সুখ দুঃখে আমি পাশে থাকব। আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা ও ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার এক নাম, যেখানে আপনিও ছিলেন। সেই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা। 26শে মার্চের সেই কালো রাতে জাতি যখন নেতৃত্বহীন, দিশেহারা, ঠিক তখনই কালুঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে স্বাধীনতার ঘোষণা। মেজর জিয়ার কণ্ঠস্বরী ছিল প্রথম মশাল, আলোর মশাল। তিনি শুধু ঘোষণা দেননি, অস্ত্র হাতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে 9 মাস যুদ্ধ করেছেন। আর যুদ্ধ শেষে জিয়াউর রহমান তার নিজের কাজে ফিরে যান। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছিল, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর ত্রাস, একদলীয় বাকশাল কায়েম, সীমান্তে অস্থিরতা, ঠিক তখনই আবারও ধূমকেতুর মতো জাতির মুক্তিদূত হিসাবে আবির্ভাব ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু 1981 সালের 30শে মে আবার অন্ধকারে হারিয়ে গেলেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার একমাত্র রাজনৈতিক শিক্ষিকা, মাদার অফ ডেমোক্রেসি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি আমার প্রিয় নেত্রী যতবার সরকার গঠন করেছেন, ঠিক ততবারই ওনার পাশে আমাকে ঠাঁই দিয়েছেন। হাতে কলমে রাজনীতি ও দেশের মানুষের
সেবা করার সুযোগ দিয়েছেন। খালেদের মানুষকে বারবার সম্মানিত করেছেন এবং খালেদের অবহেলিত মানুষকে তিনি উন্নয়ন শব্দের সাথে পরিচয় করিয়েছেন। মাননীয় স্পিকার, 24শে জুলাই গণ অভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা জাতি আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। দীর্ঘদিন কারারুদ্ধ থেকেও তিনি গণতন্ত্রের পক্ষে আপোষহীন অবস্থান নিয়েছেন। তার সাহস, ত্যাগ ও দিক নির্দেশনা সেই আন্দোলনের প্রতিটি ধাপে কর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় স্পিকার, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা সেই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন। বিভিন্ন আন্দোলনে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। মাননীয় স্পিকার, 75 পরবর্তী যেমন অন্ধকার থেকে জাতিকে মুক্ত করতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন শহীদ জিয়া রহমান, ঠিক তেমনি 2006 সালের 11 ষড়যন্ত্র এবং পরবর্তী 1.5 দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের পর আবার জাতিকে পথ দেখাতে আবির্ভূত হয়েছেন তারই যোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। মাননীয় স্পিকার, 2008 সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে থাকলেও তারেক রহমান। মাননীয় সদস্য, আপনি 7 মিনিট বলেছেন, আরো 2 মিনিট বলেন, তারপরে সাম আপ করেন। 2 more minutes. ওকে। লন্ডনে থাকলেও তারেক রহমান একদিনের জন্য বাংলাদেশের কথা বলেননি। জিয়াউর রহমানের মতোই তিনি হয়ে ওঠেন প্রবাস থেকে প্রতিরোধের বাতিঘর। দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও বিএনপিকে তৃণমূল থেকে গুছিয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা হামলা সত্ত্বেও ঐক্যবদ্ধ রেখেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ডাক দিয়েছেন। রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে জাতিকে নতুন স্বপ্ন দেখান। 24 সালের জুলাই আগস্টে কোটা আন্দোলন, সংস্কার আন্দোলন থেকে যে ছাত্র জনতার মহাজাগরণ শুরু হয়, তারেক রহমান লন্ডন থেকে তার কৌশলগত দিক নির্দেশনা দেন। 1 দফা ফ্যাসিবাদের পতন ঘোষণা দিয়ে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন। 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে, দেশ আবার মুক্ত শ্বাস নেয়। মাননীয় স্পিকার, শপথ নেওয়ার পর থেকেই তিনি দিনের 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা রাষ্ট্রের কাজে ব্যয় করেছেন। পিতার দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ শুরু করেছেন। আমি মনে করি ক্ষমতা তার কাছে ভোগের নয়, ইবাদতের। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর থেকে যতগুলো কর্মসূচি নিয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করেন। কৃষক কার্ড, খাল খনন ইত্যাদি সহ সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাংলাদেশ সহ
সারা বিশ্বে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গৃহীত হয়েছে। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমাদের দীর্ঘ 17 বছরে ঘাটাইল উপজেলা ছিল উন্নয়ন বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত। ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে একটি আইটি পার্ক, একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ, একটি কোল্ড স্টোরেজ, গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ এবং ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ হারুনুর রশিদ, রাজবাড়ী 2। মাননীয় সদস্য মঞ্জুরুল করিম রনি, গাজীপুর 2। নেই? ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, আপনি আছেন না নাই? ডক্টর ফারুক কি বলবেন? আমি প্রস্তুত ছিলাম না, আমি এইমাত্র এসেছি, অন্য এক সময় বলবো। বসুন দিলেন, থ্যাংক ইউ। জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947 থেকে শুরু করে 52, 62, 69, 71, সর্বশেষ 2024 সালের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেসব ভাইরা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাইদ, ওসমান হাদি, সকলের মৃত্যু আমি দ্রুত তাদের বিচারের দাবি করছি। মাননীয় স্পিকার, 2024 5ই আগস্ট আমার প্রতিবেশী, আমার একই গ্রামে একজন শহীদ হয়েছিলেন। উনি একজন গরিব মানুষ, উনি একটু কৃষক মানুষের ছেলে ছিলেন। উনি ঢাকায় আসছেন, ঢাকায় এসেছিলেন শ্রমিক বিভাগে কাজ করতেন। উনি শহীদ হয়েছেন। উনি 2024 5ই আগস্ট ওনাকে প্রথমে গুলি করে মারার পরে তাদের লাশ গাড়িতে ওঠায় তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা 8ই জুলাই তাদেরকে লাশ দাফন করেছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা তার লাশ শনাক্ত করতে পেরেছিলাম না, কিন্তু তার বডিতে যে কাঠ ছিল, কাঠ দেখে তাকে শনাক্ত করা হয়েছিল। এইসব বিচারের আমি দ্রুত তাদের বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আমার এলাকা 47 নওগাঁ 2 সীমান্ত ঘেঁষা ও প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর অনেক কথা বলবার আছে। মাননীয় স্পিকার, এত স্বল্প সময়ে বলা সম্ভব হবে না, সেই কারণে আপনি একজন মহান বীর মুক্তিযোদ্ধা ছিলেন, 7 বার এখানে 7 বার এই সংসদে এসেছেন, সেই কারণে আমার সময়টা একটু আরও 3 মিনিট বাড়ায় দেবেন। মাননীয় স্পিকার, আমার এলাকায় এখন সবচেয়ে যেটা বড় সমস্যা, একটি সকল জনগণের জন্য যেটা গলার কাঁটা হয়েছে, সেটি হচ্ছে এখানে আমার 3টি মন্ত্রণালয় জড়িত: স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক বিভাগ, জনপথ মন্ত্রণালয়। আমার আসন পত্রিতলা এবং ধামরহাট, এই আসনের উপর দিয়ে এলাকা 2 উপজেলার উপর দিয়ে একটি নদী চলে গেছে, সেই নদীটা আত্রাই নদী নামে পরিচিত। এখান থেকে প্রতিনিয়ত একটি প্রভাবশালী মহল বৈধ এবং অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। এটি বড় সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে রাস্তাগুলোর উপর দিয়ে, গ্রামীণ অবকাঠামো যে রাস্তার উপর দিয়ে বালু যাচ্ছে, বালু গাড়ি যাচ্ছে, এটি সেই রাস্তার লোড বাউন্ড ক্যাপাসিটি হচ্ছে 8 থেকে 10 টন, আর সেখানে গাড়ি চলাচল করতেছে 10 চাকার, যেটি আমাদের পরিবহন সেক্টরের মধ্যে আসে না, তার সরকারকে ট্যাক্স দেয় না। আর 10 চাকার গাড়ি 60 থেকে 70 টন বালু তারা বহন করতেছে। এতে একদিকে সরকার রাজস্ব আয় করতেছে বছরে 8 থেকে 10 কোটি টাকা, আর রাস্তা খরচ ক্ষতি হচ্ছে কমপক্ষে 150 কোটি টাকা রাস্তা ক্ষতি হচ্ছে। মাননীয় স্পিকার, আমার 19টি ইউনিয়নের মধ্যে
প্রায় 10টি ইউনিয়নের লোক আজকে এই রাস্তার মধ্যে গৃহবন্দী হয়ে পড়েছে। আজকে প্রতিনিয়ত আমার কাছে খবর আসতেছে এই রাস্তার বিভিন্নভাবে খালখন্দ হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পরীক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে যেতে পারতেছে না। আমার গর্ভবতী মায়েরা বিভিন্ন চিকিৎসার জন্য তারা সেভাবে চলাচল করতে পারছে না। এই সিন্ডিকেটের সঙ্গে আমি বিভিন্নভাবে বহুভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে এই প্রভাবশালী মহল তারা এইভাবে গাড়িগুলো চালাচ্ছে এবং এতে করে প্রতিনিয়ত এলাকায় একটা ঝঞ্ঝাট সৃষ্টি হচ্ছে। তারা গাড়ি আটকাচ্ছে, জোর করে গাড়ি নিয়ে যাচ্ছে, পিটাপিটি মারামারি অবনত লেগে চলেছে। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই 3টি মন্ত্রণালয়ের করুন আমি আকুল আবেদন করছি, অতি সত্বর বর্ষার আগেই, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি এরা পদক্ষেপ না নেয়, এই বর্ষার মৌসুমে আমার জনগণ চলাফেরা করতে পারবে না। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে আমার শিক্ষার সমস্যা। আমাদের সীমান্ত ঘেঁষা জনপদ হওয়ার কারণে এখানে শিক্ষার কোনো তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নাই। যদিও 2টি উপজেলায় 2টি কলেজ জাতীয়করণ করা হয়েছে বয়েজ, কিন্তু যে 2টি মহিলা কলেজ আছে এই 2টি মহিলা কলেজকে আমি জাতীয়করণ করবার পাশাপাশি 2টি উপজেলায় 2টি গার্লস স্কুলকে জাতীয়করণ করবার জন্য আমি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়কে আমি আকুল প্রার্থনা জানাচ্ছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরও যেটি বলতে চাই, আমার 2টি পৌরসভা আছে। 2টি পৌরসভার মধ্যে একটি পৌরসভাতে একটি ভবন হয়েছে, বিশেষ করে ধামরহাট পৌরসভাতে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। এখানে কোনো পৌর ভবন নাই, কোনো ডাম্পিং স্টেশন করা হয়নি। 2টি উপজেলাতেই ডাম্পিং স্টেশন, পৌরসভাতে ডাম্পিং স্টেশন করার জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যেটি বলতে চাই সেটি হলো আমার 2টি উপজেলায় 2টি। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, কিন্তু এই 2 মিনিটে শেষ করবেন। জি, থ্যাংক ইউ স্পিকার। মাননীয় স্পিকার, আমার হাসপাতালের 2টি হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলিকে আমি 100 শয্যা বিশিষ্ট উন্নত করবার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আমার জেলা সদর ধামরহাট এবং নওগাঁ 1 আসন পোরশা থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে। আমরা যদি কোনো কাজে নওগাঁতে যেতে হয়, নওগাঁ সদরে যেতে হয়, তাহলে আমাদের কসরের নামাজ পড়তে হয়। মাননীয় স্পিকার, তা আমার এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি এই নওগাঁ ডিস্ট্রিক্টটাকে আমার 1 এবং 2 আসনে নজিবুর সদরে একটি ডিস্ট্রিক্ট ঘোষণা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের ব্যাপক প্রকট, এই মাদক নিয়ন্ত্রণ করবার জন্য গোটা দেশব্যাপী যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আবেদন জানাচ্ছি। বিশেষ করে মাননীয় কৃষি বিভাগ বলতে চাই, বর্তমানে কৃষি মন্ত্রণালয় থেকে অলরেডি বোরো মৌসুমে ধান ক্রয় করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এই বোরো মৌসুমে প্রত্যেকটা জায়গাতেই সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে আমার কৃষকরা প্রকৃতপক্ষে তারা ধান গোডাউনে দিতে পারে না। প্রত্যেকটা জায়গাতে একটা সিন্ডিকেট তৈরি হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে বলতে চাই এটিরা সুষ্ঠু যেন নিয়ন্ত্রণ করা যায়। আমি সেদিনে বলেছিলাম আমি 4 পুরুষ ধরে আমি নিজে কৃষির সঙ্গে জড়িত, তাই এই কৃষকদের প্রকৃত বেদনাটা আমি নিজে বুঝি। মাননীয় স্পিকার, কৃষকের জন্য যে আইন, যে কথা এখানে বলা হয়, প্রকৃতপক্ষে কৃষকের এটি দোরগোড়ায় পৌঁছানো। মাননীয় স্পিকার, সেই জন্য আমি বলতে চাই কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যেন প্রকৃত কৃষকের যেন সমাধান হয় সে চেষ্টা করবেন। সর্বশেষ আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। সৈয়দ জয়নুল আবেদিন, মাননীয় সদস্য, ঢাকা 4। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এমন এক এলাকা থেকে নির্বাচিত হয়ে এই মহান সংসদে এসেছি যে এলাকাটা বাংলাদেশের রাজধানী ঢাকা, অথচ অবহেলিত, বঞ্চিত এবং নিপীড়িত একটি এলাকা।
শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ি এক অংশ নিয়ে এই এলাকার মানুষ অনেক ধরনের সুবিধা বঞ্চিত। বিদ্যমান যে সুবিধাগুলো আছে সেগুলোও মানুষ সুফল পাচ্ছে না। অনেকগুলো সমস্যা, শুধু আমি নামগুলো বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় দীর্ঘদিন পর্যন্ত গ্যাস নেই। গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাসের সার্ভিস দিচ্ছে না। জলাবদ্ধতা আমাদের নিত্যদিনের সঙ্গী। গতকাল সামান্য বৃষ্টিতে আমার এলাকা প্রায় 80% এখনও জলাবদ্ধ। মাদকের ব্যাপারটা তো জাতীয় ইস্যু, অথচ এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এই জাতীয় ইস্যুটাকে কিভাবে সমাধান করব এই ব্যাপারে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আলোচনা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে মানুষজন সন্ধ্যার পরে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তাদের কাছে টাকা পয়সা, মূল্যবান জিনিস এগুলি রেখে দিচ্ছে, ক্ষেত্র বিশেষে মানুষ আহত হচ্ছে। আমার এলাকার রাস্তাঘাটগুলো ভাঙ্গাচুরা, ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত অপরিকল্পিত। আমার এলাকায় যে খালগুলো রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত এই খাল খননের কথা আমরা শুনে যাচ্ছি, কিন্তু এই পর্যন্ত এই খাল পুনঃখনন হচ্ছে না। এর একটা কারণ আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় হয়তোবা জানেন যে জিয়া সরণি যে খালটা, এটা জিয়াউর রহমানের নামের হওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত বরাদ্দ হয়, বাজেট হয়, বা এই খাল খনন হচ্ছে না। এখানে কয়েকটা খাল মিলে যে খালগুলো রয়েছে এগুলো যদি খনন করা না হয় তাহলে আগে এই যে বর্ষা যে আসতেছে, এই বর্ষায় ওই এলাকায় বসবাস করার অনুপযুক্তি হয়ে যাবে। মানুষ এখন চিন্তিত, শঙ্কিত যে তারা কিভাবে এই বর্ষাকালে বসবাস করবে। মাননীয় স্পিকার, আমার এলাকাতে একটা শিল্পনগরী আছে এবং গোটা এলাকা জুড়ে আবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আছে এবং 80% লোক হচ্ছে শ্রমিক, বা তাদের চিকিৎসার জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই। এই জন্য আমি হাসপাতালের জন্য সম্মানিত আমার স্বাস্থ্যমন্ত্রী বরাবর আমি একটা আবেদন দিয়েছি। আমাদের এলাকাতে ঢাকা 4-এর ভিতরে একটা খেলার মাঠ নেই, একটা কমিউনিটি সেন্টার নেই। এভাবে অনেক সমস্যা নিয়ে আমরা ঢাকার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসনে আমরা অবস্থান করছি। কাজেই আমি এই বিষয়গুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এগুলির যেন তারা ব্যবস্থা নেন। মাননীয় স্পিকার, আপনি জানেন দোলাইপাড় চৌরাস্তাটা পারাপারের জন্য ওটা এত ব্যস্ততম জায়গা, অথচ ওইখানে কোনো ফুটওভার ব্রিজের ব্যবস্থা নেই। প্রতিদিনই মানুষ ওখানে আহত হচ্ছে, পারাপারে বিঘ্ন হচ্ছে। দুই পাশেই যাতায়াত করে প্রতিদিন হাজার হাজার মানুষ। কাজেই এখানে একটা ফুটওভার ব্রিজ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মাননীয় স্পিকার, সময় শেষের দিকে যদি মেহরবানি করে 2 মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, আমরা যে আজকের সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদ জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে আছে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের গণভোট হয়েছে, গণভোটের ব্যাপারে আমি জানি না, আমি ছোটোবেলায় অঙ্কে সবসময় লেটার মার্ক পাইতাম, কিন্তু এখন মনে হয় সেই মার্ক ভুল ছিল কিনা আমার জানি না। কারণ আমি হিসাব করে দেখছি যে ট্রেজারি বেঞ্চের আমার সম্মানিত সদস্যরা তারা বলছেন যে 51%, তাহলে 70% কি? আমরা যখন ওই সময় ছিলাম ডিভিশনের পাস করতাম, যদি 51% তো সেকেন্ড ডিভিশন, আর 70% হয়েছে ফার্স্ট ডিভিশন। কাজে সেই ফার্স্ট ডিভিশনকে ইগনোর করে সেকেন্ড ডিভিশন নিয়ে ট্রেজারি বেঞ্চে বসে আজকের কিভাবে তারা কথা বলেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে চাই। আপনারা 51%-এর শপথ নিলেন আর 70%-এর আপনার শপথ নেবেন না। জাতির কাছে প্রশ্ন, আমি এলাকাতে গিয়েছি, তারা প্রশ্ন তুলে যে আমরা 2টা ভোট দিলাম, একটা ভোটের শপথ নিলেন আর একটা ভোটের শপথ কেন নিলেন না? আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। এই কথা যদি আগে বলা হতো তাহলে জনগণ 51% ভোট দেয় না, কত পার্সেন্ট? মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, সমাপ্ত করেন। 1 মিনিট। মাননীয় স্পিকার, আমি তাহলে শেষ দিকে যাচ্ছি। ইতিহাসের নির্মম বাস্তবতা হলো ইতিহাস থেকে খুব কম সংখ্যক লোকই শিক্ষা গ্রহণ করে, অথচ যুগে যুগে এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন
তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই যে উদাহরণ তোমাদের জন্য যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিন্তু আফসোস, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়াকিলুন, তোমাদের অধিকাংশ লোকে এর থেকে শিক্ষা গ্রহণ করো না। কিন্তু আমি আবেদন রাখবো এই মহান সংসদে, আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে চাই, আমরা এই সংসদকে দীর্ঘায়িত করতে চাই। আমরা দেখতে চাই যে এই সংসদ গতানুগতিক কোনো সংসদ হবে না। বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই সংসদে, মহান সংসদে যারা এসেছেন, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাঙ্ক্ষিত ভূমিকা, বিপ্লবের কাঙ্ক্ষিত ভূমিকা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল 2। না না, মাননীয় স্পিকার, আমি তো আজকে প্রস্তুত না। আচ্ছা, বসেন বসেন। হুইপরা এই তালিকা দিয়েছে। জনাব মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 4। প্রস্তুত কি অপ্রস্তুত? কোথায় বলবেন জনাব শাহজাহান? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় হলো 8 মিনিট। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের এই মহান সংসদের সকল সদস্যকে আমি আমার এলাকার জনগণের পক্ষে ধন্যবাদ জানাই। কারণ এই সংসদকে আমি মনে করি একটি ভিন্ন মাত্রার সংসদ, এটা একটা গতানুগতিক সংসদ হিসাবে আমি বিবেচনা করি না। যাই হোক, আমার বক্তব্যের প্রারম্ভে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ ওনাকেও আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করি। মাননীয় স্পিকার, আজকে আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান, অবিভক্ত ভারতের মুখ্যমন্ত্রী, আপনাদের বরিশালের এই সন্তান শের বাংলা একক ফজলুল হক সাহেবের আজকে ৬০তম মৃত্যুবার্ষিকী। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করি আমার এক রাজনৈতিক সহকর্মী, একসাথে রাজনীতি করেছিলাম, সেই ছাত্র ইউনিয়ন নেতা, আমাদের একজন জাতীয়বাদী সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ ভাই, উনিও আজকের এই দিনে ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে পরকালে শান্তিতে রাখুক। মাননীয় স্পিকার, শ্রদ্ধা জানাই সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সেই জুলাই আন্দোলন করে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের প্রতি। জুলাই আন্দোলনে যারা এখনও অসুস্থ অবস্থায় নিহত করছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করুক, আল্লাহর এই কাছে এই কামনা করি। দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের অনেকেরই বক্তব্যে শুনি, অনেকে ইচ্ছা প্রকাশ করেন যে আমাদের যে সংবিধান, এই সংবিধান নাকি অকার্যকর হয়ে গেছে, এটাকে ছড়িয়ে ফেলে দিতে হবে। এবং বিশেষ করে অনেকেই বক্তব্যে বলেন যে একটা নতুন করে একটা সংবিধান রচনা করতে হবে। এই পয়েন্টটা আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে এই সংসদ যেরকম ২৬-এর গণ আন্দোলনের একটি ফসল, সেই দিন ৭২-এর সংবিধানে ছিল একটা স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তিনি একটি সংবিধান। এবং সেই সংবিধানের আসলে এটা একটা সংবিধান তো একটা স্থির এবং অনড় কোনো বিষয় নয়। এটা হলো একটা জাতির একটা জীবন, একটা দেশ কীভাবে পরিচালনা করবে তার নির্দেশনা, এবং সাথে সাথে এই সংবিধান পরিবর্তনশীল এবং সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে অবশ্যই পরিবর্তন করা যায়। কিন্তু পরিবর্তনশীল এটা ঠিক, কিন্তু পরিত্যাজ্য নয়। আজকে যারা সংবিধানকে পরিত্যাজ্য করতে চায়, আমি মনে করি প্রকারান্তরে চেতনা অবচেতনে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে কেন যেন আমরা একটা দ্বিমত পোষণ করতে চাই। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের অর্জনকে আমরা যেন কেন ম্লান করতে চাই। আমি অনুরোধ করব, আমরা অনেক অর্জন করেছি সেই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে ৯১-৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, সে আজকের এই ২৬ আগস্টের আমাদের এই যে অগস্টের বিপ্লব, আমাদের যে গণ অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের, এগুলো আমাদের কিন্তু সাফল্য। কিন্তু আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা কিন্তু কেন জানি বিভাজনের রাজনীতির কারণে
আমরা ঐক্যর বদ্ধতা থাকা না থাকার কারণে, আমরা সকল কিছুকে নিজের করে নেওয়ার একটা প্রবণতা থাকার কারণে আমরা কিন্তু আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি নাই। এই অর্জনগুলো অনেকটা ম্লান হয়ে গেছে। যেমনিভাবে আমরা ৭১ আপনি নিজেও একজন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কত আশা, কত ভরসা, মানুষের কত প্রত্যাশা। একটা স্বাধীন দেশে তার অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু আমরা দেখলাম অল্প দিনের মধ্যে সে আশা ভরসা সব ফিকে হয়ে গেল। এবং এই দেশে যে গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে, যে ভাষার জন্য লড়াই করতে করতে শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা সেই গণতন্ত্রকে হত্যা করে আমরা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছি। তাও সাংবিধানিকভাবে আমাদের সেখানে পার্লামেন্ট, এই মহান পার্লামেন্টে। এই জন্য আমি খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে পার্লামেন্টে এসে একদিকে নিজের কাছে খুব গর্ববোধ করি যে একটা মহান সংসদ। আবার একটা কলঙ্কের মনোদান একটা চাপ আছে, চাঁদে যেরকম কলঙ্ক আছে, আমার মনে হয় আমাদের পার্লামেন্টও একটা কলঙ্ক। সে বড় কলঙ্ক হলো আমরা এই মহান পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠ ধরে আমরা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা সেই অবস্থা আর ফিরে যেতে চাই না। আমরা চাই আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে। তারপরে ৭৪ সালে দুর্ভিক্ষের পর আমি জানি না আমাদের কী অবস্থা, সেই দুর্ভিক্ষের ভয়াবহতা এখন আমি নাই বললাম, শুধু অব্যবস্থার কারণে। এবং সেই ৭৭ সালে আপনারা নিজেরাই ছিলেন, সেই বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়া রহমান সাহেব যখন প্রধান সামরিক প্রশাসক হন এবং যখন একটা প্রেসিডেন্ট হিসেবে আসেন, আমরা তখন দেখি সেই সময় আমাদের দেশের পরিবর্তনের আমরা দেখি যা হয়। সবচেয়ে দুর্ভাগ্য যে পার্লামেন্টে গণতন্ত্রকে রক্ষা করার কথা, সে পার্লামেন্ট গণতন্ত্র হত্যা করেছে। আর সামরিক শাসনের মধ্যে দিয়ে 5th অ্যামেন্ডের মাধ্যমে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করা হয়। আবার এখানে মানুষের ভোটাধিকার ফিরে দেওয়া হয়, পত্রিকার স্বাধীনতা ফিরে দেওয়া হয়, বিচারকদের স্বাধীনতা ফিরে দেওয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে। এবং ভবিষ্যতে যেন এইভাবে সংখ্যাগরিষ্ঠ জোরে যেন গণতন্ত্রকে নস্যাৎ করতে না পারে, সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ওই সময়ে একটা আইন হয়েছে, 5th অ্যামেন্ডের একটা বই ছিল যে স্বাভাবিক বিষয়গুলোকে 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্টে পরিবর্তন করা যাবে, কিন্তু পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটাকে রেফারেন্ডামে যেতে হবে প্রেসিডেন্ট সই করার আগে। কিন্তু দুর্ভাগ্য সেই রেফারেন্ডের ব্যবস্থা আমাদের দেশে গত সংসদে বাতিল করা হয়। তাই আমি মনে করি বিএনপি সবসময় যুগান্তকারী চিন্তা করেছে, সমভিভূতি চিন্তা করেছে। বিএনপি কখনো এক দলীয়ভাবে এক পেটে চিন্তা করে কিন্তু দেশকে গড়তে চায় নাই। বিএনপির ইচ্ছাই, বিএনপির রাজনীতি হলো সকলকে ঐক্যবদ্ধ রাখে, সকলকে নিয়ে জাতীয় সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। এই হলো বিএনপির আদর্শের রাজনীতি। সেই আদর্শের রাজনীতি যেমনিভাবে জিয়া রহমান সাহেব করেছেন, তেমনিভাবে পরবর্তী পর্যায়ে দেখেন সেই স্বৈরাচার বিরোধী সেই 91 সালের 5ম সংসদে আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। যেদিন প্রথম সংসদে আসি, কত আশা, কত কিছু, কত রকম আবেগ নিয়ে এসেছিলাম। কিন্তু আমি দেখলাম সেদিন আমরা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রতিষ্ঠিত হলেন, আর বিরোধী দলের নেত্রী উনিও ছিলেন তখন নারী, একজন নারী। কিন্তু আমরা প্রথম কি শুনলাম আমাদের সংসদ নেত্রী তখন আহ্বান করেছে সমস্ত স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আর বিরোধী দল থেকে সেদিন কথা উঠেছিল একদিনও নাকি বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না। আমি মনে করি এই ঘটনাটা এই কারণে বললাম, আজকে যারা বিরোধী দলে আছেন আল্লাহর ওয়াস্তে তৎকালীন বিরোধী দলের নেত্রীর মতো আচরণ না করে আসেন, দেশটাকে কিভাবে সকলে মিলে গড়তে পারি, কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, গণতন্ত্রকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমার মনে হয় যে এই চর্চাটাই আমাদের করা উচিত। আজকের এই সংসদ, এটা আমি আপনাদের সকলের সাথে একমত। আজকের এই সংসদ একটা রক্ত কিনা সংসদ, এটা স্বাভাবিক ব্যবহার নাই, একটা আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমার মনে হয় এখানে আমরা যারা আছি সকলের ভূমিকা ছিল। এই আন্দোলনে আমাদের মাননীয় সংসদ নেতার ভূমিকা ছিল, বিরোধী দলের নেতার ভূমিকা ছিল। একসাথে সবাই জেলে ছিলাম, একসাথে সবাই অত্যাচারিত হয়েছি, একসাথে রাস্তা মিছিলে ছিলাম। সেই সব আমার মনে হয় ওই রাস্তা, ওই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা যেখানে ছিলাম। কিন্তু কালকে একজনের বক্তব্য শুনলাম যে আমাদের শহীদ কথা উল্লেখ করে বলছে যখন গোলাম ফরওয়ার্দ সাহেবকে যখন চোখ বাঁধে তখন নাকি সে প্রতিবাদ করেছিল। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন। ভূমিকাটা রাখে ওই শক্তিটাকে। আমি শুধু এইটুকু বলতে চাই শেষ পর্যায়ে যে গণতন্ত্রের মধ্যে ভিন্ন মত থাকবে, মতভেদ থাকবে, মতভেদ ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। তবে বিভেদ যদি থাকে, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে গণতন্ত্র কিন্তু শক্তিহীন হয়ে পড়ে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আসেন, মতবিরোধ থাকবে,
মতভেদ থাকবে, এই মতভেদ যেন সংঘাতে পরিণত না হয়ে সংলাপের মাধ্যমে আমরা যেন এই মতভেদকে আমরা নিজেরা এই মতভেদ প্রকাশ করি এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এই সংকটকে এমনভাবে কার্যকর করতে চাই, এমনভাবে আমাদের সংবিধানের সেই জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষার কথা বললেন, বারবার বলা হচ্ছে জুলাই সনদে আমরা যেহেতু সই করেছি আমরা এটাকে অক্ষর অক্ষরে পালন করবো, বাস্তবায়িত করবো। আমি আশা করি আপনাদের থেকে আসুন, আমাদের সংসদ নেতা যেভাবে আপনাদেরকে নিয়ে একটা জ্বালানি সংকটের একটা কমিটি করেছে, আপনারাই প্রস্তাব করেন, আলোচনা করেন, প্রয়োজনে একটা বিশেষ কমিটি করে জুলাই আন্দোলনের আমাদের যে দাবিগুলো যেগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সে একমতে সেগুলোকে আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। এলাকার অনেক সমস্যা, তার মধ্যে আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো বড় সমস্যাটা বলেন। দলবদ্ধতা আমি মনে করি আজকে আমার জন্য অভিশাপ, কিন্তু আমাদের সরকার যদি একটি ভালো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই দলবদ্ধতা থেকে আমি আশীর্বাদে পরিণত করতে পারি। এই দলবদ্ধতা নিরসন করার জন্য আমাদের নদীগুলো খনন করে যদি আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করি এবং আবার শীত মৌসুমে পানিকে ধারণ করতে পারি, জলাধার নির্মাণ করে, অর্থাৎ আমাদের একটা নোয়াখালীতে সুবর্ণচর একটা সেচ প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন করলে যেমনভাবে আমি সারফেস ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে কৃষিকাজ করতে পারবো, তেমনিভাবে আমি আমাদের কৃষকদেরকে এই জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পারবো। আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশন, আমাদের নোয়াখালী বিভাগ, অনেক এই যে নোয়াখালী উনি বলতেছেন তো বিভাগ, যেহেতু সময় নাই সেহেতু এই বিষয়গুলো বিস্তারিত এখন আর আলোচনার অবকাশ নাই। তবে আপনার মাধ্যমে আমি শুধু এইটুকু বলবো, আমাদের যারা সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, মন্ত্রী পরিষদ সদস্য আছেন, আমি সকলকে বলবো আমাদের নোয়াখালীর প্রতি একটু দৃষ্টি দিবেন, যাতে করি আমাদের অবহেলিত জেলাটাকে আমরা যেহেতু এটা বিএনপির বারবার এখানে বিএনপি জয়লাভ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আপাতত স্থগিত রাখছি। আমি এখন 71 বিধির 2টি গৃহীত নোটিশের উপরে স্থগিতকৃত আলোচনায় ফেরত যাচ্ছি। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ নোটিশ সমূহের উপরে আলোচনা। আমি নোয়াখালী 2 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা 71 বিধি, আমি এত দ্বারা নোটিশ দিয়েছি, আপনি গ্রহণ করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাত হলেই বুনো উল্লাস, দমে না সিসা লাউঞ্জ। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই সিসা লাউঞ্জগুলো। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে, আবার কেউ প্রশাসনের কিছু, সব প্রশাসন না, ইঙ্গিতেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় সফল এই 68 দিনের স্বরাষ্ট্রমন্ত্রীর আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেবার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের বিষয়ে যে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য, সেই জন্য তাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 এই সিসা খ শ্রেণীর মাদক দ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। অবৈধ সিসা লাউঞ্জে সিসা ব্যবসা চালুর রাখার লক্ষ্যে
রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সীসা লাউঞ্জ মালিকগণ 5টি রিট মামলা, রিট মামলাগুলো পড়লাম না মানে স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হোক, দায়ের করেন। এসব রিট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভ্যাকেট করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 8 এপ্রিল 2026 তারিখের একটি স্মারক নম্বর পঠিত বলিয়া গণ্য হোক মানে স্পিকার, এই স্মারকে অনুমোদনবিহীন সীসা লাউঞ্জ নামক মাদক স্পট বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মানে স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত 16 এপ্রিল 2026 তারিখ রাতে রাজধানীর গুলশান 2 এলাকার 35 নম্বর সড়কে অবস্থিত অবৈধ সীসাবার দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ এই অভিযান পরিচালনা করে আনুমানিক 5 কেজি সীসা এবং 35টি হুক্কা জব্দ করেছে। 20/4/2026 তারিখে এস লাউঞ্জ রেস্টুরেন্ট নামীয় অবৈধ সীসা লাউঞ্জ অভিযান পরিচালনা করে 4 কেজি সীসা ও 8টি হুক্কা জব্দ করেছে। অবৈধ সীসা লাউঞ্জ সমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য হাইকোর্ট বিভাগে সীসাবার পরিচালনার বিষয়ে রিট কারিগণের বিপক্ষে সর্বদা আইনি লড়াই পরিচালনা করার পাশাপাশি সীসাবার সমূহে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাননীয় স্পিকার, রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সীসা লাউঞ্জ পরিচালনার বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরেও এসছে। এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য, নগর শৃঙ্খলা ও আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমের মাধ্যমে অবৈধ সীসা লাউঞ্জ চিহ্নিতকরণ ও বন্ধে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল 2026 অনুযায়ী নির্ধারিত ব্যবসার ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু অথবা নবায়ন করা হয়। আদর্শ কর তফসিল সীসা লাউঞ্জ শিরোনামে কোনো ধারণ নাই। অতএব অবৈধ সীসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। এই বিষয়ে অভিযান অব্যাহত রাখবে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সীসাবার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময়ে অভিযানে কিছু সীসাবার বন্ধ হলেও পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু হতো। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিম্নরূপ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ কর্তৃক সার্বক্ষণিক, প্রকাশ্য ও গোপন পুলিশি নজরদারি অব্যাহত আছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ, রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সীসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনে অবৈধ সীসা লাউঞ্জ স্থাপন করে
যাতে কেউ ব্যবসা করতে না পারে সেই বিষয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরকে সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় মদত দেওয়ার প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক এমপি এর রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা সীসা বার বন্ধের বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা মতামত থাকে তিনি তা আমাদেরকে অবগত করলে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে শুধু একটা লাইন অ্যাড করতে চাই, এটা তো সীসা বার। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক একটি প্রশ্ন করতে পারেন। মিস্টার স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। একজন বীর মুক্তিযোদ্ধাকে 68 দিনের সরকার আগে বলেছি, ফ্যাসিস্ট সরকার ক্যাসিনো করেছে, বিদায় হয়েছে। 68 দিনে সংসদে নেতা প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য মাননীয় মন্ত্রীবর্গ, এই সংসদের সবাই আমরা আন্তরিকভাবে সহযোগিতা করছি। উনি বলেছেন 30 তারিখের পরে এই সীসা বলেন, অবৈধ বার বলেন, এগুলো সব উচ্ছেদ করা হবে। আপনাকে ধন্যবাদ, করুন। কিন্তু প্রশ্ন হলো, যারা করছে 68 দিনে কতজনকে এর মধ্যে আইনের আওতা আনা হয়েছে একটু বলবেন কি? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে আমি যে তথ্যটা পড়েছি বিবৃতির মধ্যে, তার মধ্যে নির্দিষ্ট সংখ্যাটা নাই। নির্দিষ্ট সংখ্যাটা যদি প্রকাশ করতে হয় মাননীয় সদস্য আমাকে একটা নোটিশ দিলে পরবর্তীতে আমরা সেটা বলতে পারবো। আর আমাদের আন্তরিকতা সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমরা বলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আগে যে বিষয়টি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করলেন, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। কিন্তু আমি যে বিষয়টি উত্থাপন করছি সেই তুলনায় কিন্তু এত গুরুত্বপূর্ণ না। তবুও আমার এলাকার জনগণের জন্যে এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি একটু এমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমি আসলে এখানে পরপরই এ ধরনের একটি প্রস্তাবের ব্যাপারে প্রস্তুত ছিলাম না। তবে বিষয়টি অত্যন্ত এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দাউদকান্দি উপজেলা, কুমিল্লা 1-এর দাউদকান্দি উপজেলায় গৌরীপুর একটি বাজার। এই গৌরীপুর বাজারটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যস্ত বাজার। দাউদকান্দি উপজেলার দক্ষিণ পূর্ব অংশ এবং তিতাস উপজেলার বড় অংশ ওই বাজারের উপরে নির্ভরশীল। ফলে সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বাজারের মূল রাস্তাটি যথেষ্ট প্রশস্ত নয়। রাস্তার দুই পাশে দোকান
ফুটপাতে হকারদের কারণে যানবাহন এক লাইনে চলতে বাধ্য হয়। এর ফলে প্রচণ্ড যানজট সৃষ্টি হয় এবং মানুষ ভীষণভাবে কষ্ট পায়। এই দীর্ঘমেয়াদী এই সংকট সমাধানের জন্য গৌরীপুর বাজারের উপরে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য আমি এটা অত্যন্ত জরুরি মনে করি এবং আমি এই প্রস্তাব করছি। এই যানজট দাউদকান্দি উপজেলা সহ তিতাস, মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ মানুষের যাতায়াত সহজতর হবে এবং বাজারের মানুষের সেখানে সমাগম সেখানে অনেক ইজি হবে এবং এর জন্যে আমি মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সড়ক পরিবহন দিস ইজ নট দি টাইম, প্লিজ ওয়েট। এখন আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ৭১ বিধিতে উত্থাপিত মনোযোগ আকর্ষণের নোটিশ আনায় আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার একটি ব্যস্ততম সড়ক জংশন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি 10 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখিত বাজারটি, যা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত, ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ডিপিপি প্রণয়ন এবং বিশদ নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অর্থ প্রাপ্তির জন্য অর্থায়ন নিশ্চিত করবার জন্য আলোচনা অব্যাহত আছে এবং অর্থপ্রাপ্তিটা নিশ্চিত হলে টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন করে ওই জায়গায় একটি ফ্লাইওভার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং যেহেতু 10 লেন করবার জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম চলমান আছে, আমরা মনে করছি যে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব হবে। তবে বাজারের যেভাবে প্রধান সড়কে চলে আসছে তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করাটা বেশ জটিল হয়েছে। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন এবং অন্যদেরকে সক্রিয় করে মোবাইল কোর্টের মাধ্যমে যাতে রাস্তাটা এক লেনে না চলে আসে, নিয়ন্ত্রণ করা, চলাচলের উপযুক্ত করা রাখা যায়, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে এটা নিশ্চিত ওই জংশনটি ব্যস্ততম, সেখানে একটা ফ্লাইওভার নির্মাণ করা ছাড়া প্রকৃত সমাধান সম্ভব হচ্ছে না। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি এবং সংসদকে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী যে আশ্বস্ত করেছেন আমাদের জনগণ খুশি হবে এবং এই বিষয়টি বাস্তবায়িত হলে এখানে কিন্তু 4টি উপজেলার জনগণ এখানে উপকৃত হবে। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় সদস্য। সুনামগঞ্জ 1 থেকে নির্বাচিত মাননীয় সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি গণগুরুত্ব সম্পন্ন বিষয়টিকে আমি স্থগিত রেখেছিলাম কারণ মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন না। এখন মন্ত্রী যেখানে মাননীয় উত্থাপনকারী মাননীয় সদস্য নিজেই অনুপস্থিত ছিলেন, আপনি কি এখন উত্থাপন করতে চান? Where are you? জি মাননীয় স্পিকার। আপনি
আপনার গুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ। মহোদয়, আমি এত দ্বারা নোটিশটি দিতেছি যে সংসদের অধ্যকার বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি গুরুত্ব সম্পর্কের বিষয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মহোদয়ের আকর্ষণ করিতে চাই। অতএব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি। উত্থাপনীয় বিষয়, আকস্মিক বজ্রপাতজনিত ক্ষতি মোকাবেলায় সঠিক গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসনে 4টি উপজেলায় হাওর বেষ্টিত। কৃষি ও মৎস্য আহরণের নিমিত্তে সারা বছরে এই এলাকার কৃষক ও মৎস্যজীবীদেরকে হাওরে কাজ করতে হয়, কিন্তু গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে হাওরে কাজ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে অনেকেরই প্রাণহানি ঘটে। অতি সম্প্রতি আকস্মিক বজ্রপাতে দেশে 12 জনের প্রাণহানি ঘটে, তার মধ্যে আমার আসনেই 4 জন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসার মতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জে হাওর অঞ্চলে বজ্রপাতের ঘনত্ব অনেক বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 25টির বেশি বজ্রপাত সংঘটিত হয়। বিগত সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করলেও এ ব্যাপারে কোনো কর্মসূচি আদ্যবধি দৃশ্যমান নয়। দৃশ্যমান নেই হতাহতের সঠিক পরিসংখ্যান, তালগাছ রোপণ কর্মসূচি স্থাপিত হয়নি, পর্যাপ্ত পরিমাণ বজ্র নিরোধক যন্ত্র ও আশ্রয়কেন্দ্র। হাওরের ভৌগোলিক অবস্থা ও বাস্তবতার বিবেচনায় বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিধায় হাওর অঞ্চলের মানুষের জীবন জীবিকার রক্ষার্থে সঠিক গবেষণা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা গ্রহণ করা হোক। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগাগোড়ায় উপস্থিত ছিলাম, প্রশ্নকর্তায় উপস্থিত ছিলেন না। মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল সাহেবের অতি গুরুত্বপূর্ণ ৭১ বিধিতে উনি যে আমাদের দৃষ্টি আকর্ষণে যে নোটিশ দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ পৃথিবীর মধ্যে যে 9টি দুর্যোগ প্রবণ দেশ হিসাবে ঘোষিত হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই কোনো না কোনো দুর্যোগ ঘটছে না। এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আবহাওয়াজনিত এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে। সে কারণেই সাম্প্রতিক কয়েক বছর যাবৎ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে বজ্রপাত। বিশেষ করে উনি যে এলাকার থেকে নির্বাচিত হয়েছেন, হাওর অঞ্চলে এবং উত্তর অঞ্চলে প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। এই ব্যাপারে এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চল সহ দেশের উত্তর পূর্বাঞ্চল বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। বজ্রপাতজনিত প্রাণহানি ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। এটি হচ্ছে প্রথমত, আমরা মনে করি সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ বজ্রপাত, ভূমিকম্পর মতো কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংঘটিত হয় বেশ কিছু সময়ব্যাপী। যখন আকাশে ঘন মেঘ জমে, তখন যদি তারা নিজেদের একটি নিরাপদ আশ্রয় গ্রহণ করে, তাহলে এখানে প্রাণহানি খুব কম হবে। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে, তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রাকৃতিকভাবে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিকভাবে তাল গাছ রোপণের একটা কর্মসূচি বিগত সময় নেওয়া হয়েছে। সেটা খুব বেশি এগোয় নাই, তারপরও আমরা মনে করি এটিও একটি কার্যকারী ব্যবস্থা। আরেকটি হচ্ছে যে আমাদের
নিরোধক, অর্থাৎ বজ্রপাত হলে আমরা টাওয়ার বসিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সে ব্যাপারে আমাদের টিআর প্রকল্প থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এটা খুব বেশি কার্যকরী হয়নি। আমরা সাম্প্রতিক সময় এটি নিয়ে গবেষণা করেছি, আমরা যাতে অধিক মাত্রায় এবং শক্তিশালী নিরোধক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতে প্রাণহানি না ঘটে সে ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর সবচেয়ে বড় হলো যে এই ঘটনায় আপনার মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশুরও প্রাণহানি ঘটে। অতীতে এটার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না, আমরা ইতিমধ্যে নীতিমালা সংশোধন করেছি। ওই কৃষক যখন তার গবাদি পশু হারিয়ে ফেলে ও সর্বশান্ত হয়ে যায়, তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান করব, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আর আমি মনে করি মাননীয় স্পিকার, যে এই যে সরকার যে বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির কমাতে একটি দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে হাওড় অঞ্চলে ভৌগোলিক বাস্তবতায় বিবেচনায় নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে আমাদের। অতএব সম্মানিত সংসদ সদস্য উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে সরকার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য কামরুজ্জামান কামরুলকে একটি প্রশ্ন উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অঞ্চলকে নাসা এবং মেরিডিয়াল বিশ্ববিদ্যালয় 2017 সালে এই অঞ্চলকে দুর্যোগের কেন্দ্রস্থল হিসাবে ঘোষণা করেছে। আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ, গতকালকেও মাননীয় স্পিকার 8 জনের মৃত্যু ঘটেছে। এটা প্রতিনিয়তই বাড়তে শুরু করেছে মাননীয় স্পিকার। আমার মন্ত্রী মহোদয় বলেছেন এখানে সাইরেনের ব্যবস্থা করবেন। আমার এই অঞ্চল মিনিমাম একটা হাওড় 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স যখন হাওড়ের মধ্যে থাকে, আর আমাদের মার্চ থেকে মে পর্যন্ত মূলত এই সময়টাতেই এইগুলি মানে বজ্রপাতটা বেশি হয়। তো ওই সময় আমাদের হাওড়ের কাছ থাকে, আমাদের জীবিকা নির্বাহ হয় মূলত ওই হাওড় থেকে। মাননীয় স্পিকার, এইখানে যদি সাইরেন দিয়ে তো এটা সমাধান হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এটাকে আমাদের আশ্রয় কেন্দ্র করা যেতে পারে, বজ্র নিরোধক দণ্ড বসানো হতে পারে, এবং সহজলভ্য মানুষ যাতে হাওড়ে যাওয়ার পরে মাননীয় স্পিকার যদি একটা নিরোধক দণ্ড বসে সাথে নেওয়া যায়, এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা বিজ্ঞান ভিত্তিক, আমার মনে হয় ওইটা করলে মাননীয় স্পিকার আমাদের জন্য ভালো। প্রতি বছরে মাননীয় স্পিকার আমার আসন থেকেই আমাদের ডেপুটি স্পিকার উনার এখান থেকে 2 জন মারা গেছে, আমার এখানে যেদিন 4 দিন মারা গেছে। প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, এটার জন্য আমি মনে করি এখানে আশ্রয় কেন্দ্র, প্রতিটা হাওড়ে যদি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়, এটা বর্ষা মৌসুমে আমাদের কাজে লাগে। মাননীয় স্পিকার, হাওড়ে মাছ ধরতে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটে। মাননীয় মন্ত্রী আশ্রয় কেন্দ্র করবেন কিনা? মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব অত্যন্ত সুন্দর। আমরা যেহেতু বন্যা আশ্রয় কেন্দ্র করে থাকি, আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করে থাকি, এগুলো আমরা মাল্টিপারপাস ইউজে করে থাকি। সাধারণত স্কুলগুলোতে আমরা এইসব করে থাকি, যখন সারা বছর সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, অন্য সময় যখন দুর্যোগ আসে লোকে আশ্রয় গ্রহণ করে। তো আমরা এটি অবশ্যই একটি খুবই ভালো প্রস্তাব। আর বিজ্ঞানভিত্তিক যে নিরোধক যন্ত্র, এটি আমি অবশ্য আমার প্রথমেই বলেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। তো এখানে একটি মনে করি আমি যে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আমরা এই জিনিসটাকে ওই অঞ্চলগুলোতে, বিশেষ করে উত্তর এবং এই হাওড় অঞ্চলগুলোতে আমরা স্থাপিত করি, তাহলে মানুষের এই জানমালের অর্থাৎ বিশেষ করে প্রাণহানি ঘটার সম্ভাবনা কমে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ফজলুল হক মিলন, সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে তো বিয়ে করতাম না। ওখানে কি আপনার পয়েন্ট অফ অর্ডার কি বলেন?
মাননীয় স্পিকার, স্যার আমার একটি 71 বিধির নোটিশ গৃহীত হয়েছিল গতকালকে, দিনের কর্মসূচি ছিল, আপনি এটা স্থগিত করেছেন। আমার বিশেষ অনুরোধ, কালকের দিনের কর্মসূচিতে দয়া করে যদি এটা অন্তর্ভুক্ত করেন, তাহলে এই বিষয়টি সম্পর্কে সংসদে আলোচনা হতে পারে। আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। বিবেচনা করে দেখব, কিন্তু সময় তো পার হয়ে গিয়েছে। গতকালকে ছিল, আপনি স্থগিত করেছেন, গতকালকে আলোচ্য বিষয় ছিল। আচ্ছা, দেখব, বিবেচনা করে দেখব। মাননীয়, আজান পড়ে যাচ্ছে, বলেন। আপনি বক্তব্য রেখেছেন না আজকে, নাকি কিছু বাকি রয়ে গেছে? বলেন বলেন, দেন, মাইক দেন ওকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে গতকাল বজ্রপাতে একই পরিবারের 3 জন মারা গেছে মাননীয় স্পিকার, এবং 2টা গরু মারা গেছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই সহযোগিতা করা, এবং সেই সাথে আরও একটি এলাকার বামনডাঙ্গা এলাকায়, সেখানে টর্নেডোর আকস্মিক আঘাতে সেখানে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় 50টা পরিবার। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।